আমি হ্যালো অ্যাডিনের প্রস্তুতি পড়িয়েছি গতদিন। আজকে আমি পড়াবো হ্যালো অ্যাডিনের রাসায়নিক ধর্মাবলী। রাসায়নিক ধর্মাবলীর মধ্যে প্রথমেই যেটা বলবো হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা সম্পর্কে আমি হ্যালো অ্যালকেনের ডিটেলসে পড়িয়েছি, কিভাবে হয়, কি কি মেকানিজম হতে পারে, সমস্ত কিছুই বলেছি। তো এখানে আমি হ্যালো অ্যাডিনের মধ্যে আমি এখানে ক্লোরোবেনজিন হ্যালো অ্যাডিনটা নিয়েছি। তো ক্লোরোবেনজিনের স্ট্রাকচারের দিকে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে বেনজিন গ্রুপের সাথে তোমার সরাসরি একটা ক্লোরিন যুক্ত থাকে। বেনজিন গ্রুপে যেহেতু তিনটে তোমার ডবল বন্ড আছে, তো পুরোটাই রেজোনেন্স হয়ে প্রত্যেকটা বন্ডই মোটামুটি ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে। সেজন্য এদের এই রেজোনেন্সের জন্য তোমার কি হয়, কার্বন আর ক্লোরিন যে বন্ডটা, এই যে কার্বন আর ক্লোরিন এই যে বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে রেজোনেন্সের কারণে। সেই কারণে কি হয়, এই ক্লোরিনটা ভেঙে, মানে যেটা তোমার সাধারণ যেটা নিউক্লিওফিলিক রিয়াকশনে কি হয়, নিউক্লিওফাইলটা ঢোকে আর ক্লোরিনটা বেরিয়ে যায়, অনেক ইজিলি ব্যাপারটা হয়ে থাকে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে। কিন্তু হ্যালো অ্যাডিনের রেজোনেন্সের জন্য ব্যাপারটা একটু কঠিন হয়। প্লাস তোমার SN1 SN2 দুটোতেই যদি SN1 এ হয় কি ডিরেক্ট অ্যাটাক করে সাইটে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যায় SN2 তে, আর SN1 এ হয় কি প্রথমে লিভিং গ্রুপটা বেড়ায়, দিয়ে ক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন, দিয়ে কার্বোক্যাটায়নের মধ্যে নিউক্লিওফাইলটা ঢোকে। কিন্তু এখানে CCl বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, তাই ভাঙতে বেশি শক্তি লাগে, তাই জন্য অত সহজে SN1 SN2 বিক্রিয়া হতে পারে না। আবার আরেকটা ব্যাপার আছে তোমার এখানকার তোমার sp2 এই কার্বনটা যেটা, সেটা হচ্ছে sp2 কার্বন, আবার ক্লোরিনের যেটা সেটা হচ্ছে তোমার p অরবিটাল আছে। তো sp2 কার্বন এবং p অরবিটালের মধ্যে ওভারল্যাপের ফলে CCl এই বন্ডটা তৈরি হয়। তো এই বন্ডটা তোমার প্রচন্ড শক্তিশালী একটা বন্ড, কারণ এরা যদি এমনি যখন আমরা হ্যালো অ্যালকিন পড়েছিলাম সেখানে কি ছিল, তোমার কার্বনের sp3 কার্বনের সাথে Cl এর বন্ড ছিল, সেখানে sp3 কার্বনের সাথে Cl এর p অরবিটালের ওভারল্যাপিং হয়ে বন্ডটা তৈরি হচ্ছিল। সেটার থেকে এই sp2 কার্বনের সাথে Cl এর ওভারল্যাপিং হয়ে যে বন্ডটা তৈরি হচ্ছে sp-Cl এই বন্ডটা বা sp-X যাই হ্যালোজেনই থাকুক, সেই বন্ডটা কিন্তু অনেক বেশি শক্তিশালী, ভাঙতে অনেক বেশি কঠিন। তাই জন্য সাধারণত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু হ্যালো অ্যাডিনগুলো সাড়া দেয় না, আর এরা SN1 SN2 দুটো পাথই অবলম্বন করে না। এরা একটা নিউ পাথ অবলম্বন করে, যেটার নাম হলো সাবস্টিটিউশন অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SNAR। SN1 SN2 দুটোই নেয় না। তো এটার ডিটেলস সম্পর্কে তোমাদের পরে পড়ানো হবে। এখন তো জেনে রাখো যে অ্যারোমেটিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটা কিন্তু SN1 SN2 এর মতো মেকানিজম না, একটু আলাদা, ঠিক আছে। আবার আমি বললাম যে নিউক্লিওফাইলগুলো সহজে অ্যাটাক করে আমার প্রতিস্থাপন বিক্রিয়াটা করতে পারছে না, কিন্তু আমি যদি অতি ড্রাস্টিক কন্ডিশন দিই, মানে খুবই হায়ার, মানে খুবই সক্রিয় করার জন্য NaOH এর দ্রবণ দিয়েছি, যেমন এখানে মাইল্ড NaOH এর দ্রবণ দিলে বা লঘু দ্রবণ দিলে কিন্তু কোনো বিক্রিয়া হবে না। কিন্তু আমি যদি তীব্র NaOH এর দ্রবণ দিই, স্ট্রং একটা দ্রবণ দিলাম, স্ট্রং কনসেন্ট্রেশনের, আবার 350 অত ডিগ্রি সেন্টিগ্রেড, কত বেশি দেখো, 300 ATM, এত চাপ, মানে এত ড্রাস্টিক কন্ডিশন যখন দেব, তখনই Clটা বেরিয়ে গিয়ে প্রতিস্থাপিত হয়ে ONA তৈরি হবে। এখানে ONA মানে হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, ফেনলের সোডিয়াম লবণ তৈরি হয়, যেটা আমি লঘু HCl দিয়ে যদি হাইড্রোলিসিস করি তাহলে আমি ফেনল পাবো। তাহলে আমাকে ক্লোরোবেনজিন থেকে বা যে কোনো হ্যালো অ্যাডিন থেকে যদি আমার Clটাকে রিপ্লেস করে বা Xটাকে রিপ্লেস করে OH ঢুকাতে চাই, তাহলে কিন্তু হ্যালো অ্যালকেনের মতো রিঅ্যাকশনটা অত ইজিলি ঘটে না। এখানে ড্রাস্টিক কন্ডিশন দিতে হয়, NaOH এর গাঢ় সলিউশন দিতে হয়, হাই টেম্পারেচার হাই প্রেসার, তখনই এটা ফেনল তৈরি করে, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখতে পেলাম এই বিক্রিয়াটা এভাবে ঘটে, অত্যন্ত ড্রাস্টিক কন্ডিশনের প্রয়োজন হয়ে থাকে। এবার বলেছে যখন কোন একটা হ্যালো অ্যাডিনের সাথে, বা এখানে ক্লোরোবেনজিন নিয়েছি, ক্লোরোবেনজিনের সাথে যখন একটা এমন গ্রুপ যুক্ত থাকবে যে গ্রুপটার হচ্ছে -I এফেক্ট আছে, যেমন এখানে দেখো নাইট্রো গ্রুপ যুক্ত আছে NO2, এটার নামটা কি, প্যারা নাইট্রোক্লোরোবেনজিন। তো প্যারা কেন, কারণ প্যারা পজিশনে আছে, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা অর্থ, এটা মেটা, আর এটা প্যারা পজিশন। প্যারা পজিশনে যেহেতু নাইট্রোটা আছে, তাই যেটার নাম হচ্ছে প্যারা নাইট্রোক্লোরোবেনজিন। প্যারা নাইট্রোক্লোরোবেনজিনের নাইট্রো গ্রুপের অবস্থানের জন্য কি হয়, নাইট্রো গ্রুপ কি করে,
পুরো রিংটা থেকে ইলেকট্রনকে টেনে নেয় নিচের দিকে, ঠিক আছে। সেই কারণে তোমার এই পুরো রিংটাতে ইলেকট্রন ঘনত্ব কিছুটা হলেও কমে যায়। ইলেকট্রন ঘনত্ব যত বেশি কমে যাবে তত নিউক্লিওফাইল ইজিলি গিয়ে তোমার এখানে অ্যাটাক করতে পারবে। কারণ নিউক্লিওফাইল গুলো কি খোঁজে, নিউক্লিওফাইল গুলো খোঁজে হচ্ছে প্লাস চার্জ, যেখানে নেগেটিভ কম আছে। এখানে নিউক্লিওফাইল কি OH মাইনাস ঢুকছে, তো OH মাইনাস ঢুকার ক্ষেত্রে যখন NO2 গ্রুপটা যুক্ত থাকবে, মানে মাইনাস আই এফেক্টের কারণে এই রিংটা প্লাস এই কম্পাউন্ডটা অনেক বেশি এটার থেকে রিঅ্যাক্টিভ হয়ে যায়। তাই জন্য এটার থেকে কম ড্রাস্টিক কন্ডিশন আর কম লঘু সলিউশন, কম টেম্পারেচার এখানে প্রয়োজন হয়। মানে এটার থেকে ইজিলি একটা মাইনাস আই এফেক্ট যুক্ত একটা গ্রুপ যদি যুক্ত থাকে, তাহলে এটার থেকে ইজিলি বিক্রিয়াটা হয়ে OH ঢুকে যাবে, Cl বেরিয়ে OH হয়ে যায়, ঠিক আছে। আবার যদি এই NO2 গ্রুপটা একটার বেশি দুটো যদি যুক্ত থাকে, এখানে দেখো 1-chloro-2,4-ডাইনাইট্রোবেনজিন, তাই তো। এখানে তোমার দুটো নাইট্রো গ্রুপ থাকার কারণে এর ইলেকট্রন মানে রিংটার ইলেকট্রন ডেন্সিটি আরো কমিয়ে দেয়। তাই জন্য এটাকে আরো ইলেকট্রোফিলিক মানে নিউক্লিওফিলিক রিয়াকশনের জন্য আরো এটাকে বেশি রিঅ্যাক্টিভ করে দেয়। তাই জন্য আরো তাড়াতাড়ি রিয়াকশন হয়ে যায়। 95 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaOH দিলেই হয়ে যায়, আরো বেশি তাড়াতাড়ি হয়ে যায় এটা। আবার যদি তিনটে যদি NO2 থাকে, মানে মাইনাস আই যুক্ত গ্রুপগুলো, এফেক্ট যুক্ত গ্রুপগুলো তিনটে আছে, তাহলে সেখানে দেখো শুধু জল দিলে দেখো আরো তাড়াতাড়ি শুধু জল দিলেই OH ঢুকে যাচ্ছে। কারণ এখানে তিনটে NH2 গ্রুপ আছে যে Cl বেরিয়ে OH ঢুকে যাচ্ছে, মানে এখানে বিক্রিয়াটা আরো সহজে হচ্ছে। তাহলে দেখতে পেলাম কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালো অ্যারিনগুলোর ক্ষেত্রে সহজে হয় না, ড্রাস্টিক কন্ডিশনের প্রয়োজন হয়। কিন্তু যদি মাইনাস আই এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যুক্ত থাকে অ্যারিনগুলোর সাথে, তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয় আর ভালোভাবে অল্প মানে বেশি ড্রাস্টিক কন্ডিশন বা বেশি উষ্ণতা, বেশি চাপ কোনোটারই প্রয়োজন হয় না, ইজিলি হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হলো একটা নিউক্লিওফিলিক বিক্রিয়ার উদাহরণ। আরো দুটো নিউক্লিওফিলিক বিক্রিয়া বলছি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটা হচ্ছে ক্লোরোবেনজিনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। অ্যামোনিয়ার বিক্রিয়াটা যদি কিউপ্রাস অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 475 কেলভিন উষ্ণতায় 60 ATM চাপে করা হয়, তাহলে ক্লোরোবেনজিনের ক্লোরিনটা প্রতিস্থাপিত হয়ে NH2 ঢুকে যাবে এবং অ্যানিলিন তৈরি করবে। নেক্সট আরেকটা বিক্রিয়া হলো ব্রোমো এনজিনকে যদি CN এর সাথে বিক্রিয়ায় পিরিডিন বা DMF এর উপস্থিতিতে বিক্রিয়াটি করা হয় 475 কেলভিন উষ্ণতায়, তাহলে ব্রোমিন প্রতিস্থাপিত হয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটিয়ে CN ঢুকে যাবে এবং সায়ানোবেনজিন তৈরি হবে। তাহলে এই তিনটে আমরা পড়লাম হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। পড়বো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যাটাক করে এবং প্রতিস্থাপন করে লিভিং গ্রুপকে, ঠিক আছে। আর এখানে লিভিং গ্রুপ কিন্তু নিউক্লিওফিলিকের মতো লিভিং গ্রুপগুলো হয় না, এখানে বিক্রিয়াটা একটু আলাদা হয়। কিরকম, এখানে যেমন ধরো আমরা ক্লোরোবেনজিন নিয়েছি, ক্লোরোবেনজিনের মাইনাস আই এফেক্ট আছে, তাই জন্য কি করে ক্লোরোবেনজিনের মাইনাস আই এফেক্ট থাকার কারণে এর নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, সেই কারণে পুরো বেনজিন রিং এর উপর ইলেকট্রন ঘনত্ব কমে যায়। কিন্তু আবার ক্লোরিনের প্লাস আর এফেক্ট বা রেজোনেন্স এফেক্টও আছে, যে রেজোনেন্স এফেক্টের কারণে এই ক্লোরিনের ওপরে যে লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা আবার সমস্ত রিং এর মধ্যে ছড়িয়ে যায়, তাই জন্য রিং এর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। তাহলে মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঘনত্ব কমছে, আবার প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, তাহলে দুটো ঘটনাই ঘটছে। সেই কারণে আবার দুটো ঘটনার মধ্যে মাইনাস আই এফেক্ট আবার প্রিডমিনেন্ট, সেই কারণে যেহেতু মেনলি ইলেকট্রন ঘনত্ব কমছে মাইনাস আই এফেক্টের জন্য, তাই জন্য তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু হ্যালো অ্যারিনগুলোর খুব ভালো হয় না। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যাটাক করে। ইলেকট্রোফাইল কাদের অ্যাটাক করবে, যারা যেখানে ইলেকট্রন বেশি। ইলেকট্রোফাইল কারা, যারা ইলেকট্রন খুঁজছে। তাই জন্য এখানে ইলেকট্রোফাইল দেখো তোমার হচ্ছে ক্লোরিন Cl2 দিয়েছে, তো Cl2 এর মধ্যে Cl+ এখানে অ্যাটাক করে, ঠিক আছে। তো Cl+টা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল, তো ইলেকট্রোফাইলটা সেখানে যাবে যেখানে তোমার ইলেকট্রনের ঘনত্বটা বেশি, কিন্তু এখানে মাইনাস আই এফেক্টের জন্য মেনলি প্রিডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে ইলেকট্রনের ঘনত্বটা কম হয়ে যাচ্ছে। সেই কারণে হ্যালো অ্যারিনগুলোতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া খুব ভালো হয় না।
তবে একদম হয় না সেটা বললেও ভুল। কেন কথাটা হচ্ছে, কারণ তোমার যেটা বললাম মাইনাস আই এফেক্টের জন্য পুরো রিংটাতেই তোমার ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, কিন্তু প্লাস আর এফেক্ট বা রেজোনেন্স এফেক্টের জন্য আমার ইলেকট্রনটা মেনলি এই অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে আসে, কখনোই মেটা পজিশনে আসতে পারে না, হয় অর্থ মানে এই দুটো পজিশনে বা এটাতে আসে। সেজন্য ইলেকট্রন ঘনত্বটা বাড়ছে কেবলমাত্র অর্থ এবং প্যারা পজিশনে। সেইখানে তোমার দুটো ফ্যাক্টরের ব্যাপারটাই আসছে, একটা মাইনাস আই এফেক্টও আসছে, একটা রেজোনেন্সের জন্য প্লাস আর এফেক্টটাও আসছে। সেই কারণে তোমার যেটুকু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় সেটা পুরোটাই হয় অর্থ এবং প্যারা পজিশনে। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু তোমার হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেনটা আছে CH2, তো এখানে CL আছে, CH2 এখানে আছে, তো এই CH2-র একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে ইলেকট্রোফাইলটা ঢুকে। তো এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার থেকে অনেকটাই আলাদা। ওখানে কিন্তু লিভিং গ্রুপ বেড়ায়, যেটা ভালো লিভিং গ্রুপ সেটা বেরিয়ে যায়, মানে যেটা আমার হ্যালোজেন সেটাই বেরিয়ে যায়, কিন্তু এখানে তা নয়, এখানে হাইড্রোজেন বেড়ায় বা সেই জায়গায় ইলেকট্রোফাইল ঢুকে। ফার্স্ট আমি যে রিয়াকশনটা বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়, মেনলি রিয়াকশন গুলো ভালো করে পড়বে, এখান থেকে কনভার্সন যে কোনো রিয়াকশন লিখতে বেশি দিয়ে থাকে, ঠিক আছে। ফার্স্ট বলবো হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া প্রথম করেছি হচ্ছে Cl2 দিয়েই করেছি, এখানে আমি অন্য যে কোনো হ্যালোজেন দিয়েও করতে পারি। Cl2-র সাথে বিক্রিয়ায় অনার্দ্র FeCl3 অনুঘটকের উপস্থিতিতে কি হয়, যেটা বললাম অর্থ এবং প্যারা পজিশনে কেবলমাত্র ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। সেই জন্য অর্থ এবং প্যারা পজিশনে একটা করে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে একটা করে Cl ঢুকতে পারে, দুটো প্রোডাক্ট হয়। এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে সমস্তগুলোর ক্ষেত্রেই দুটো করে প্রোডাক্ট হয়, অর্থ একটা প্রোডাক্ট, প্যারা একটা প্রোডাক্ট। তার মধ্যে মুখ্য প্রোডাক্টটা হচ্ছে প্যারা প্রোডাক্ট, যেটা হচ্ছে 1,4-ডাইক্লোরোবেনজিন এবং 1,2-ডাইক্লোরোবেনজিন। তার মধ্যে 1,4-ডাইক্লোরোবেনজিনটাই তোমার মুখ্য হিসাবে হয়, ঠিক আছে। আরো কয়েকটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দিই। ক্লোরোবেনজিনকে যদি গাঢ় অ্যাসিড, গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করা হয়, তাহলে নাইট্রো গ্রুপ যুক্ত হয় অর্থ এবং প্যারা পজিশনে। অর্থ নাইট্রোক্লোরোবেনজিন, প্যারা নাইট্রোক্লোরোবেনজিন তৈরি হয়, যার মধ্যে মুখ্য প্রোডাক্ট হিসেবে অবশ্যই প্যারা নাইট্রোক্লোরোবেনজিনটা হয়। নেক্সট, আবার ক্লোরোবেনজিনকে যদি শুধুমাত্র গাঢ় H2SO4 সহ বিক্রিয়া করি, তাহলে সালফোনেশন বিক্রিয়া ঘটে। আগেরটা হলো নাইট্রেশন, এটা সালফোনেশন। এখানে SO3H গ্রুপ ঢোকে অর্থ এবং প্যারা পজিশনে, এবং মুখ্য প্রোডাক্ট হিসেবে যেটা হয় প্যারা প্রোডাক্টের মুখ্য প্রোডাক্ট হিসেবে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এটার নাম হচ্ছে 4-ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, এটা হলো 2-ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। তার মধ্যে মুখ্য প্রোডাক্ট হয় হচ্ছে 4-ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। লাস্ট হচ্ছে ফিডিল ক্রাফট বিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা দু রকম হয়, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। যখন আমরা ক্লোরোবেনজিনকে মিথাইল বেনজিন সহ অনার্দ্র AlCl3 অনুঘটকের AlCl3-র উপস্থিতিতে বিক্রিয়াটা করব, তখন অর্থ ক্লোরোটলুইন এবং মেটা ক্লোরোটলুইন এই দুটো প্রোডাক্ট আমরা পেয়ে থাকবো, যার মধ্যে মেটা ক্লোরোটলুইনটা হবে মুখ্য প্রোডাক্ট। সমস্তগুলোরই মেটা ক্লোরোটলুইন না, আমরা অর্থ ক্লোরোটলুইন এবং প্যারা ক্লোরোটলুইন পাবো, যার মধ্যে প্যারা ক্লোরোটলুইনটা হবে মুখ্য প্রোডাক্ট। সমস্ত বিক্রিয়াগুলোরই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার তোমার প্যারা বিক্রিয়ার প্রোডাক্টটাই হবে মুখ্য। আর একটা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া, যেখানে হচ্ছে তোমার অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে অনার্দ্র AlCl3 উপস্থিতিতে বিক্রিয়া করলে তোমার অর্থ ক্লোরো অ্যাসিটোফেনল তৈরি হয় এবং প্যারা ক্লোরো অ্যাসিটোফেনল তৈরি হয়। এটা হচ্ছে অর্থ ক্লোরো অ্যাসিটোফেনল, এটা হচ্ছে প্যারা ক্লোরো অ্যাসিটোফেনল, যার মধ্যে মুখ্য প্রোডাক্ট হয় প্যারা প্রোডাক্টটা, ঠিক আছে। তাহলে এগুলো সব হলো তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে সমস্তগুলোর ক্ষেত্রেই প্যারা প্রোডাক্টটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট। দুটোর মিক্সচার তৈরি হয়, কিন্তু প্যারা প্রোডাক্টটা হলো মুখ্য প্রোডাক্ট। ওকে, আমি প্রথমেই বলে দিই যে অর্গানিক বিক্রিয়াগুলো তোমাদের সমিত সমীকরণ মনে না থাকলে লেখার দরকার নেই, কি কি বিকারক লাগছে, সেটা থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাই মেনলি মনে রাখতে হবে। সেজন্য কখনোই
অর্গানিক বিক্রিয়াতে সমান চিহ্ন দেবে না, তীর চিহ্ন দেবে যদি না তোমরা সমিত সমীকরণ লেখো। ঠিক আছে, অর্গানিক বিক্রিয়ায় কি কি বিকারক লাগছে, কি প্রোডাক্ট তৈরি হয়েছে, এটা মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, নেক্সট পড়বো হচ্ছে আমরা ধাতুর সাথে বিক্রিয়া, উর্জ-ফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমরা আগেও পড়েছিলাম হ্যালো অ্যালকেনে। এখানে কি করা হয়, এখানে হচ্ছে তোমার হ্যালো অ্যারিনের সাথে একটা অ্যালকিল হ্যালাইডের বা হ্যালো অ্যালকেনের বিক্রিয়ায় সোডিয়ামের সঙ্গে ইথার মিডিয়ামে করলে তোমার কি হবে, দুটো ব্রোমিন বেরিয়ে যাবে, NaBr তৈরি হয়ে যাবে এবং ইথাইল গ্রুপটা ব্রোমিনের জায়গায় রিপ্লেস হয়ে ঢুকে যাবে, ইথাইল বেনজিন তৈরি হবে। এই বিক্রিয়ার সাহায্যে সহজেই তোমার বেনজিন গ্রুপে একটা পার্শ্ব শৃঙ্খল অ্যালকেন বা যে কোনো রৈখিক পার্শ্ব শৃঙ্খল ঢোকানো প্রয়োজন হয়, যেটা কিন্তু ফ্রিডিল ক্রাফটে হচ্ছিল না। ফ্রিডিল ক্রাফট বিক্রিয়ায় কিন্তু ব্রোমিন বা হ্যালোজেন যেটা ছিল সেটা ছিল, তার সঙ্গে অর্থ প্যারা পজিশনে তোমার অ্যালকিল গ্রুপটা ঢুকছিল, সেটা কিন্তু এটা নয়। অ্যালকিল গ্রুপটা কিন্তু এখানে তোমার রিপ্লেস করে ঢুকছে, তার জন্য রৈখিক পার্শ্ব শৃঙ্খল যুক্ত করার ক্ষেত্রে এই বিক্রিয়াটি ইম্পর্টেন্ট। প্রথমে সোডিয়ামের বিক্রিয়াগুলোই পড়ছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া। নেক্সট হচ্ছে ফিটিক বিক্রিয়া। ফিটিক বিক্রিয়া হচ্ছে ব্রোমোবেনজিনের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় ইথার মিডিয়ামে তোমার ব্রোমোবেনজিন একাধিক মানে ব্রোমোবেনজিনের দুটো অণু পরস্পর যুক্ত হয়ে বাইফিনাইল তৈরি করবে, যেখানে ব্রোমিনটা বেরিয়ে যাবে। আবার কপারের সাথে বিক্রিয়াতেও তাই হয়, কপার সহ যদি উত্তপ্ত করি, আয়োডোবেনজিন আছে এখানে অবশ্যই কপার লাগবে, তো উত্তপ্ত করি তাহলে তোমার এখানেও বাইফিনাইল তৈরি হয়, বাইফিনাইল এখানে, এটা বাইফিনাইল, এটা হচ্ছে আয়োডোবেনজিন নিয়ে করেছি, হ্যালো অ্যারিনের সাথেই হয়। কপারের সাথে বিক্রিয়ায় হিট করলে বাইফিনাইল তৈরি হয়, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে উলম্যান বিক্রিয়া। তাহলে 3টে বিক্রিয়া বললাম, ধাতুর সাথে বিক্রিয়া, আরো 2টো ধাতুর সাথে বিক্রিয়া হয় বলছি। নেক্সট হলো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, এটা আমরা হ্যালো অ্যালকেনেও পড়েছিলাম, গ্রিগনার বিকারক তৈরি করে, এখানেও তাই। তোমার ব্রোমোবেনজিনের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথার মিডিয়ামে মেনলি এই বিক্রিয়াতে তোমার THF বা টেট্রাহাইড্রোফিউরান এই দ্রাবকটাই ব্যবহার করা হয় এই বিক্রিয়াটা ঘটানোর জন্য। তো এখানে ফিনাইল MgBr মানে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হয়, যেটা একটি গিগনার বিকারক। আমরা জানি গিগনার বিকারক একটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট বিকারক, যেটা আমার অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিড সমস্ত রকম অনেক রকমের জৈব যৌগ তৈরি করতে ব্যবহার করা হয়, সেগুলো সম্পর্কে আমরা পড়ব। লাস্ট হচ্ছে এলআই বা লিথিয়ামের সাথে বিক্রিয়া, সেটাও শুষ্ক ইথার মিডিয়ামে করা হয়। হিট করলে শুষ্ক ইথারে লিথিয়াম সহ হিট করা হলে ফিনাইল লিথিয়াম তৈরি হয়। এটাও তোমার একটা ইম্পর্টেন্ট বিকারক, যেটা বিভিন্ন রকমের জৈব যৌগ তৈরি করতে তোমার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমার হ্যালো অ্যালকিনের রাসায়নিক ধর্মগুলো এখানে সম্পন্ন হলো। তো হ্যালো অ্যারিনটা কমপ্লিট হলো, হ্যালো অ্যারিনের রাসায়নিক ধর্মাবলী। তো এই অবধি শেষ করলাম। তাহলে আমাদের হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকিনের প্রস্তুতি আর রাসায়নিক ধর্মাবলী কমপ্লিট হলো। নেক্সট দিন একটা নতুন জিনিস অল্প একটুখানি আছে, সেটা হচ্ছে পলিহাইড্রোজেন যৌগ সমূহ। এখান থেকে অল্প কিছু প্রশ্ন আসে, তো সেগুলো আমি বলে দেবো, দিয়ে শেষ করে দেবো চ্যাপ্টারটা। আমি আবারও বলে দিচ্ছি, অর্গানিকে কিন্তু অনেক কিছু তোমাদের বইয়ে আছে বা অন্য জায়গায় পাবে। অবশ্যই একটু কঠিন লাগে পড়তে, যেহেতু অনেকটা ডিটেলসে থাকে। তো মোটামুটি আমি যেরকম টাইপ যেটুকু পড়লে তোমাদের লেভেলে মোটামুটি কভার করা সম্ভব, সেই বেছে বেছে আমি বইটা পড়ে সেগুলোই আমি কভার করে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তো সেইটুকু পড়লেই আশা করি তোমরা পরীক্ষায় পারবে। তো তোমরা ভালো করে পড়ো এটা। আজকে এই অবধি থাকলো।